বাসায় সবাই যেহেতু একসাথে আছি তো হুটহাট করে প্ল্যান হয়ে গেল মাওয়া ঘাটে যাব, তাও আবার মাওয়ার টাটকা ইলিশ খেতে। আর পাশে তো থাকছে আরও অন্য অন্য জিনিস তো থাকবেই, আর সেখান থেকে টাটকা কিছু মাছও বাজার করে আনার রিজনেও আমাদের আজকে মাওয়া ঘাটে যাওয়া। আর এই সব কিছু জেনেও নাফিস আমাদের প্ল্যানে জয়েন না করে বাড়ি চলে যাচ্ছে। নাফিস কেন হঠাৎ করে গেল সবকিছুই ইনশাআল্লাহ নাফিস তাড়াতাড়ি দেখা হবে তোমার সাথে। 3-4 দিন পর দেখা হবে। হ্যাঁ 3-4 দিন পরে আসতেছো না? শুক্রবারে তারপরে তোমার জন্য মামার দাওয়াত রইল। শুক্রবার হবে না, যদি পারো তাহলে চলে এসো। যাও বন্ধুদের সাথে, আসলে ঘোরা জরুরি, বন্ধুদের সাথেও ঘুরতে হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন, আমরাও ভালো আছি। নেক্সট ডে যেহেতু আমরা মাওয়াতে যাব, তো রাতে আর বেশি কিছু আয়োজন করিনি, শুধুমাত্র করলা ভাজি আর মুড়িঘণ্ট মাছের। এটা আমার খুবই ফেভারিট, এটা দিয়েই আমরা রাতে ডিনারটা তাড়াহুড়ো করে সেরে নিচ্ছিলাম। আর এমনিতেও রাতে আমাদের আড্ডা দিয়ে ঘুমাতে ঘুমাতে অনেক লেট হয়ে যায়। তো নেক্সট ডে মর্নিংয়েই আমরা বের হব। সো আমরা সেই উদ্দেশ্যে আল্লাহর নাম নিয়ে বের হয়ে পড়লাম। আজকের ট্রিপ হচ্ছে আমাদের মাওয়া ঘাট। তো আমরা মাওয়া ঘাটে যাচ্ছি, মূলত সবাই জানেন যে মাওয়াতে মানুষ কেন যায়, অবশ্যই ঘোরাফেরা করতে এবং খাওয়া দাওয়া করতে। তো আমরা সেখানে এই উদ্দেশ্য নিয়েই বের হলাম বাসা থেকে। অনেক সময় হয় কি, বাসায় সব কিছু আয়োজন করা থাকলেও কেন যেন সবাই একসাথে হলে মন চায় একটু ঘুরে ফিরেও আসে এবং বাইরে একটা টাইম খাওয়া দাওয়াও করে কাটিয়ে আসি। তো এই হচ্ছে আজকের মূলত যাওয়ার উদ্দেশ্যটা, কারণ আজকে বাসায় ননদের জামাই থেকে নিয়ে সবাই আছে এবং আমার আম্মুরাও সাথে আমাদের জয়েন করবে। এই চিন্তা ভাবনা করেই ভাবলাম যে মাওয়াই বেস্ট অপশন হবে। আর শুক্রবারের দিন যেহেতু আজকে একদমই রোডে জ্যাম পড়বে না, তো আমাদের জন্য তো খুবই আরাম হবে আজকের জার্নিটা। তো ইতিমধ্যেই মাওয়া চলে এসেছি। আপনারা ওই হিলসা রেস্টুরেন্টটি দেখতেই পাচ্ছেন, যেটা এক সময় অনেক হাইপ হয়েছিল, যদিও এখন সেখানে মানুষের আনাগোনা একদমই দেখা যায় না। আর আমরা ইতিমধ্যেই চলে এসেছি মাওয়ার রেস্টুরেন্টগুলোর ফেরিঘাটের আগে। এটা মাওয়ার 1 নম্বর যে রোডটা আছে সেখানে। তো এখানে অনেকগুলোই রেস্টুরেন্ট আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে ম্যাক্সিমাম রেস্টুরেন্টই ফাঁকা। তো ম্যাক্সিমাম রেস্টুরেন্ট ফাঁকা, আর হচ্ছে সামনে গাড়ি পার্কিংও দেখা যাচ্ছিল না। এটা দেখে বুঝে ফেলেছিলাম যে ম্যাক্সিমাম রেস্টুরেন্টই ফাঁকা। তবে আমাদের নির্দিষ্ট একটা রেস্টুরেন্ট আছে এখানে। আমরা যখনই আসি নিরালাতে বসি, তো নিরালা হোটেলের সামনে গেলেই আপনারা বুঝতে পারবেন যে সেখানে কত পরিমাণ ভিড় আর সবসময় মানুষ থাকে। আর এই হচ্ছে নিরালার রেস্টুরেন্টটা হচ্ছে মাওয়ার সবার লাস্টের দিকে পড়েছে। আর লাস্টের দিকে পড়লেও তাদের খাবার এবং খাবারের মান আমার কাছে খুবই ভালো লাগে। আমি এই পর্যন্ত যতবার মাওয়াতে গিয়েছি এই নিরালা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টেই বসেছি। আর আপনারা ভিতরে গেলেই বুঝতে পারবেন, এবং বাইরের অবস্থা তো দেখলেনই যে গাড়ি পার্ক করার মতো জায়গা ছিল না। আমাদের 2টা গাড়ি নিয়ে গিয়েছিলাম, 2টা গাড়ি রাখার মতো প্লেস ছিল না। পরে তারা অ্যারেঞ্জ করে দিয়েছিল যদিও। আর আমরা সবাই সেখানে খুব পরিচিত, আমাদের দেখেই তারা খুব ভালোভাবে চিনে গিয়েছে। তো আমাদের আপ্যায়নটাও খুব ভালো মতোই তারা করবে ইনশাল্লাহ, আশা রাখছি। তো আপনারা তো তারপরে দেখতেই পাবেন। তো ইতিমধ্যেই দেখছেন যে রেস্টুরেন্টটিতে পুরোটাই সামনের স্পেসটা হাউসফুল হয়ে আছে। যদিও আমরা এখানে বসবো না, আমরা ভিতরের দিকে বসবো। আর তারপরেই দেখা যাবে যে আমরা ফার্স্টে ভাবছিলাম যে কোথায় বসবো, আমাদের সিটটা তারা অ্যারেঞ্জ করছিল। আর এর মধ্যেই আমরা আজকে যেহেতু আমরা মানুষ পরিমাণে অনেক বেশি, তাই আমরা আগে মাছটা চুজ করে নিই। তো এই হচ্ছে নিরালা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মাছের যেই এরিয়াটা, এখানে ফ্রোজেন মাছগুলো তারা রাখে। তো আপনারা দেখতেই পাচ্ছিলেন যে মাছগুলো একদম টাটকা লাল, আর শুধুমাত্র ইলিশ মাছই এখানে আছে বিষয়টা এরকম না। আপনারা চিংড়ি এবং রূপচাঁদা আর হচ্ছে কাঁকড়া দেখা যাচ্ছিল সেখানে। তো সব টাইপেরই অ্যারেঞ্জমেন্ট তাদের কাছে আছে, সি ফুডেরও অ্যারেঞ্জমেন্ট আছে, তারা চাইলে আপনারা করে দিতে পারবে। তো আপনাদের বলতে হবে যে আমরা এটা চাচ্ছি, তো সেটা তারা স্পেশালি ইনস্ট্যান্টভাবে করে দিবে। আর তারপরে আমাদের জন্য মাছ তারা চুজ করছিল। এখান থেকে মাছ আমাদের পছন্দ হচ্ছিল না, পরে আমরা বললাম যে এগুলো হচ্ছে চাঁদপুরের মাছ মূলত। তো আমরা যেহেতু পরিচিত, তারপরে সে বেছেই দিল যে এখান থেকে 4টা মাছ নেন আপনারা, অবশ্যই ভালো হবে মাছগুলো। যদিও মাছ আমরা খুব ভালো একটা চিনি না, তবে এই 4টা মাছ ছেলেটাই চুজ করে দিল।
তো মাছ কাটার জন্য নিয়ে আসলো সেখানে। আর তারপরে আমাদের সিরিয়াল হলো। ছেলেটা খুবই চালু, হাতটা খুবই ফাস্ট তার, আর সে খুব সুন্দর করে মাছের আঁশগুলো সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছিল। আর তারপরে ভাবলাম যে আমরা শুরুতে ভেবেছিলাম 4টা মাছে আমাদের হয়ে যাবে, কিন্তু পরে ভাবলাম যে না, লেজের যদি আলাদা ভর্তা করি আর মাথার লেজ বাদ দিলে তখন হয়তো বা মাছের শর্ট পড়তে পারে। তো এই চিন্তা ভাবনা করে আমরা এটা হোল্ডে রেখে আরেকটা মাছ বেছে আনার জন্য আমার নানা ভিতরে চলে গেল। তো তারপরে এই অবস্থা। আরেকটা মাছ আনার পরে আমাদের মাছটা প্রসেস করা হবে, কাটবে আর কি। এই যাই হোক, লাস্টে আবারও আরেকটা মাছ নিয়ে আসলো। এই মাছটাও সে সুন্দর করে আঁশ ছাড়িয়ে নিল। আর ছেলেটা খুব ফাস্ট ছিল, অনেক ফাস্টলি মাছ কাটছিল। তো মাছ তো কাটা আপনারা সবাই জানেন, সেটা আর আমি আলাদা করে কি দেখাবো। যদিও এটা একটা ফুল ব্লগ মাওয়ার জার্নির, তাই আমি ভাবলাম যে আপনাদের মাঝেও শেয়ার করি। আমি যা যা দেখছি সেটা আপনারা কেন দেখবেন না আমার পরিবারের সদস্য হয়ে, তাই আমি ভাবলাম যে আপনারাও দেখেন আমার সাথে। তো আমি তো ফুল প্রসেসটাই দেখছিলাম যে তারা কিভাবে কাটে। আমি এত ফাস্ট মাছ কখনোই কাটতে পারবো না, তবে ছেলেটা খুবই ফাস্ট কাটছিল। আর তারপরে মাছটা কাটা হয়ে গেলেই ফ্রাইয়ের জন্য চলে যাবে, আর তারপরে আমাদের লাঞ্চ শেষ হয়ে যাবে। আর আমরা বাসা থেকে যেই সময় বের হয়েছি, যদিও আমাদের প্ল্যান ছিল যে ভোরবেলা বের হব, আমাদের বের হতে হতে প্রায় 11টার উপরে বেজে গিয়েছিল। তো আমরা একটু থেমে থেমে রাস্তাঘাট দেখে এনজয় করতে করতে এসেছি। তো আমরা একটু স্লোই এসেছি, আমাদের এসে পৌঁছাতে প্রায় 2টা বেজে গিয়েছিল। আর তারপরে আবার এর মধ্যেই আমি মাওয়া ফেরিঘাটের মধ্যে যে বাজারটা বসে সেই বাজারে গিয়েছিলাম কিছু মাছ কেনার জন্য। তো ওটা আর আমি এখানে অ্যাড করিনি, ওই ক্লিপটা আমার এই ফোনের মধ্যে নেই, ওটা আমার হাজব্যান্ডের ফোন থেকে করা হয়েছিল। তো আমি যাই কিনি না কেন, পরে তো অবশ্যই পরবর্তীতে আপনাদের মাঝে শেয়ার করবো বাসায় নিয়ে। তাই এখন আর ভাবলাম যে থাকার এটাতে আর সেই ক্লিপটা অ্যাড না করি। আর এই আমাদের বেগুন। তো আমরা টোটাল 15-16 জন ছিলাম, 15-16 জনের জন্য 16 পিস বেগুন তাদের বলা হয়েছিল যে রেডি করে দিতে। বেগুনটা আলাদা তারা কেটে, ছেলেটা সব কিছুই কেটে সুন্দর করে ধুয়ে তারপরে যেখানে রান্না করা হবে সেখানে পাঠিয়ে দেয়। আর এখানে শুধু যে ইলিশ মাছই থাকে বিষয়টা কিন্তু সেরকম না। আপনারা চাইলে এখানে ভুনা খিচুড়ি, শাক সবজি থেকে নিয়ে ছোট মাছ এবং আরও আইটেমের শাক ভাজি ভর্তা থেকে নিয়ে আরও 4-5 রকমের ভর্তা, যেমন চিকেন ঝাল ফ্রাই ছিল, এটা দেশি মুরগির ছিল, ডাল ছিল, উপরে নানান রকমের ভর্তার আইটেম ছিল, পাঙ্গাস মাছ ছিল, মানে কোনো কিছুই এখানে নাই এটা বলতে পারবো না। এখানে তাদের সব কিছুই ছিল রান্না করা। তো আমাদের মাছটা ফ্রাই করার জন্য ইতিমধ্যেই তারা রেডি করে ফেলেছিল। তাওয়াও রেডিই থাকে তাদের, আসলে তাওয়াটা পরিষ্কার করে নিয়েছিল আর হলুদ মরিচ মশলা দিয়ে মাছটা রেডি করে নিচ্ছিল। হয়তো শুরুতে তারা লেজ এবং মাথাগুলো ভাজবে, কারণ লেজের ভর্তাটা প্রসেস করতে একটু সময় লাগে। আমি ফুল প্রসেসটাই আপনাদের মাঝে শেয়ার করব, যে মাওয়া ঘাটের মামারা লেজের ভর্তাটা কিভাবে করে সেটা আপনারা এই ভিডিওর মধ্যেই দেখতে পারবেন। সো ফুল ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। আর যারা আমার ফেসবুক থেকে এই ভিডিওটি দেখছেন বা আমার ব্লগগুলো নিয়মিত দেখেন, সবাই প্লিজ আমার পেজটাকে ফলো করে দিবেন এবং আমাকে নিউ ভিডিও বানানোর জন্য ইন্সপায়ার করবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর আমি আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটাও আপনাদের মাঝে ক্যাপশনে লিঙ্কটা দিয়ে দিব। ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা ভিজিট করে ইউটিউবেও সাবস্ক্রাইব করে দিবেন, এবং ইউটিউব থেকে যারা দেখছেন আমি আমার ফেসবুকের পেজের লিঙ্কটা আপনাদের মাঝে দিয়ে দিব। আপনারা চাইলে আমার পেজটা ঘুরে এসে পেজে একটা ফলো করে দিতে পারেন। তো লেজগুলো আলাদা করে রেখেছিল আগেই লেজের ভর্তাটা প্রসেস করার জন্য। যদিও লেজের ভর্তা করতে একটু সময় লাগে, কারণ গরম গরম অবস্থা থাকে, মাছের কাঁটা বেছে নিতে হয় আলাদাভাবে। তো তারপরে মাছগুলো তারা ছেড়ে নিচ্ছিল আলাদা করে ভাজার জন্য। আর আমি বলেছিলাম যে মাছগুলো একটু ডিপ ফ্রাই হবে, মানে একটু বেশি ফ্রাই আমরা সবাই খেতে পছন্দ করি। আর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে ইলিশের লেজের ভর্তাটা কিভাবে করে। তো ছেলেটা প্রথমে ইলিশ মাছের লেজটা
ম্যাশ করে নিবে। আপনারা দেখতেই পাচ্ছেন যে তারা এই 5টা ইলিশ মাছের লেজ ছিল, 5টা মাছের লেজই সুন্দর মতো তারা মানে ক্র্যাশ করে নেয়। আমি জানি না সেটা বাংলায় কী বলে বা আমি কীভাবে আপনাদের বোঝাবো, আপনারা তো দেখতেই পাচ্ছেন যে একটা কাচের গ্লাস দিয়ে তারা সুন্দর মতো এটা ক্রাশ করে নিচ্ছিল। আর তারপরে হয়তো ছেলেটা হাত দিয়ে কাঁটাগুলো বেছে নিবে, কারণ আমি ভর্তাটা যখন খাই তখন কাটার পরিমাণ খুব কম থাকে, এমনিতেও লেজে কাটা বেশি থাকে, কিন্তু ছেলেটা হাত দিয়ে পরে কাটাগুলো বেছে নিবে সুন্দর করে। এই যে দেখতেই পাচ্ছেন যে সুন্দর করে কাটাগুলো বেছে নেওয়া হচ্ছিল যেন খেতে প্রবলেম না হয় আমাদের। তো কাটাগুলো বাছার পরে ভালো মতো মাখিয়ে কি করে সেটা আপনারা তো দেখতেই পারবেন সামনে, আমিও দেখছি আপনাদের সাথে, আপনারা একটু সময় নিয়ে খুব ভালো করে কাটাগুলো বেছে নিল ছেলেটা, মানে খুব ভালো করেই বাছলো। দেখলাম হাতে যত পর্যন্ত কাটা না আটকায় তত পর্যন্ত সে রীতিমতো বেঁচে গেল কাটাগুলো। আর মাছের লেজ, এই বিশেষত ইলিশ মাছের লেজে যেই পরিমাণ কাটা থাকে এটা আপনারা সবাই জানেন। আর আমি মূলত বাসায় ইলিশ মাছ রান্না করলে খুব একটা খাই না, কিন্তু মাওয়াঘাটের ইলিশ মাছ কেন যেন আমার কাছে খুবই ভালো লাগে, আর আমি সেখানে গেলে 2-3 পিস খেয়ে ফেলতে পারি। যদিও আমি এতটা খাই না, মানে বললাম চাইলে খেতে পারবো, বাট আমি খাই না, আমি 1 পিস মাছই খাই, কিন্তু বাসায় আমি 1 পিসও খাই না। তো যাই হোক, এই হচ্ছে ভর্তার রেসিপিটা। তারপরে তারা কাঁচা পেঁয়াজ, ধনিয়া পাতা আর হচ্ছে হালকা একটু লবণ এবং শুকনো মরিচের গুঁড়ো অ্যাড করে ভালো মতো মাখিয়ে নিবে। মাখিয়ে নেওয়ার পরে একটু সরিষার তেল দিয়ে মাখিয়ে জাস্ট প্লেটে সার্ভ করা হবে। আর অন্যদিকে আমাদের বেগুন আর ইলিশ মাছগুলো ভাজছিল। যেহেতু ইলিশ মাছের পরিমাণ অনেক বেশি ছিল, তাই একটা ব্যাচে সেটা কমপ্লিট করা সম্ভব হয়নি, তাই এখানে 2 ব্যাচেই মানে মাছগুলো ভেজে নিচ্ছিল। আর এখানে ও হচ্ছে লেজের ভর্তাটা করে নিচ্ছিল। আর মাছের লেজের ভর্তাটার যে তেলটা ইউজ করা হয়েছে সেটা ইলিশ মাছ ফ্রাই করার তেলটাই ছিল, তাহলে ইলিশ মাছেরও একটা ফ্লেভার থাকে। আর এই হচ্ছে ভর্তাটা, আপনারা দেখতেই পাচ্ছেন যে দেখতে খেতে কতটা লোভনীয় হয়েছিল। আর ইতিমধ্যেই আমাদের টেবিল রেডি হয়ে গিয়েছে, আমাদের টেবিলের মধ্যে সব খাবার দাবার আসা শুরু হয়ে গিয়েছে। তো আমরা একে একে করে সবাই বসে পড়ছিলাম। আর এখানে নাজিফাও আসছিল। আর নাজিফার পিছনে যে ব্যাগটা দেখতে পাচ্ছিলেন, আমি আর আমার হাজব্যান্ড গিয়ে মাঝে মাওয়া ফেরিঘাট থেকে কিছু মাছ কিনে এনেছিলাম আর যাওয়ার পথে কিছু সবজি কিনেছিলাম। তো সেই সব কিছু আমি দেখাবো বাসায় গিয়ে। তো সবাই বসে পড়লো। আর ইলিশ মাছের স্মেল আর সাথে বেগুন ভাজা, ডাল থাকলে তো আর কোনো কিছুই লাগে না। যারা না খেতে পারে তারাও আমার কাছে মনে হয় 2 প্লেট ভাত খেতে পারবে, এরকম একটা অবস্থা। তো সবাই আমরা সিরিয়াল বাই সিরিয়াল বসে পড়ছিলাম আর তারপরে খাওয়া দাওয়া শুরু করব। যেটা থাকতে পারতো না, তারপরে হাত পা নড়ে তো, ওই যে একটু শ্বাস আছে। কুমড়া এটা কি ফল কোনো নাকি নাকি রান্না করে খায়? কি রান্না করে খাওয়া যায়? আমি দিই পারি না রাঁধতেও জানি চিংড়ি মাছ দিয়ে শশার মতন। তো চিংড়ি মাছটা যখন কিনেছিলাম তখন জীবন্ত অবস্থায় ছিল, সবগুলো মাছই নড়াচড়া করছিল। আমার দেখে অনেক ভালো লেগেছিল বলে হাজব্যান্ড চিংড়ি মাছগুলো কিনে নিয়ে এসেছিল। এই হলো আজকের ব্লগ। কেমন লাগলে অবশ্যই